জরিনা, আমি মাতব্বরের বাড়ির দিকে রওনা হলাম। আজ অনেকগুলো কাজের পাওনা টাকা মেটানোর কথা, হাতে একদমই টাকা নেই। ফিরতি পথে কিছু কেনাকাটা করে ফিরবো ভাবছি। দাঁড়াও দাঁড়াও, খালি হাতে যেও না রহমতের বাপ। মাতব্বরের বাড়িতেই যখন যাচ্ছ, পাওনা টাকাটা নিয়ে বাজারের বড় ব্যাগটাও সাথে নিয়ে যাও। বাড়িতে কাঁচা সবজি থেকে শুরু করে চাল ডাল পর্যন্ত ফুরিয়ে গেছে। বাজার না করে ফিরলে রাতে উনুনে হাঁড়ি চড়বে না। কেন গো জরিনা, বাড়িতে কি গত হাটের কেনা সবজিপত্র সব একবারে শেষ হয়ে গেল? কয়েকটা দিনও তো হলো না। ছি রহমতের বাপ, তুমি কি খবর রাখো না? ঘরে এক চিমটি লবণ আর এক মুঠো চাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ছেলে মানুষই করো না। সবজি ছাড়াও তেলের ভাঁড়ও খালি। নইলে কি আর তোমাকে মিছিমিছি বাজারে যাওয়ার তাড়া দিতাম? তা ঠিক বলেছ, কিন্তু আমি তো আবার আলু আনতে বললে পটল নিয়ে আসি। কি কি আনতে হবে তার একটা তালিকা করে দিলে আমার জন্য সুবিধা হতো। মনে না থাকলে ভুলভাল নিয়ে আসবো। সে তোমাকে চিন্তা করতে হবে না। তোমার গুণের কথা তো আমি জানি, তাই আগে থেকেই একটা ফর্দ গুছিয়ে রেখেছি। চাল, ডাল, তেল আর তরকারির নাম সব লেখা আছে। তুমি শুধু এই কাগজটা দেখিয়ে বাজার করে নিয়ে আসবে। এই তো, এই না হলে আমার লক্ষ্মী গিন্নি। আমার যে স্মৃতিশক্তি কত প্রখর তা তো তুমি জানোই। ঠিক আছে, মাতব্বরের পাওনা টাকাটা বুঝে নি, তারপর ফেরার পথে থলি ভর্তি বাজার নিয়ে আসবো। বাবা, ও বাবা, তুমি বাজারে যাবে? বাবা, তুমি যখন বাজারে যাবেই, তখন আমার জন্য মস্ত বড় একটা মাছ এনো তো। মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে আমার খুব ইচ্ছে করছে। কতদিন ভালো মাছ খাই না বাবা। কিরে মা কুসুম, বড় মাছ খেতে ইচ্ছে করছে তোর? ঠিক আছে মা, আমি চেষ্টা করব। মাতব্বর যদি আমার সব বকেয়া টাকা বুঝিয়ে দেয়, তবে তোর জন্য সস্তায় একটা বড় রুই কি কাতল দেখে নিয়ে আসবো। সত্যি বাবা, এ কি মজা! আজকে আমি বড় মাছের পেটি দিয়ে ভাত খাব। মা, আজ আমি পেট ভরে খাব। কি আনন্দ! মাতব্বর সাহেব বাড়িতে আছেন? আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। আরে কে? রহমত, তুই এই অসময়ে কেন এসেছিস? দেখছিস না আমি হিসাব নিকাশ করছি? আসলে মাতব্বর সাহেব, গত মাসের কাজের বেতনটা এখনো পাইনি। মাস তো পার হয়ে গেল। ঘরে ছোট বাচ্চাটা বড় মাছ খেতে চাইছে। গিন্নির হাতেও বাজার সদাই করার টাকা নেই। বেতনটা পেলে আমার বড় উপকার হতো। বেতন তো পাবি, কিন্তু রহমত, আমার নীতি হলো আগে কাজ পরে পাওনা। বেতন পাওয়ার আগে তোকে একটা শর্ত পূরণ করতে হবে। শর্ত? কিসের শর্ত মাতব্বর সাহেব? আমি তো দিনরাত পরিশ্রম করে আপনার কাজ শেষ করেছি। এখন আবার কিসের শর্ত? কাজ তো শেষ, টাকাটা তো এখন আমার অধিকার। অত অধিকারের কথা বলিস না। কাল ভোরে শহরে মাছের একটা বড় চালান পাঠাতে হবে। তোর কাজ হলো এখন এই হাড় কাঁপানো শীতে আমার পুকুরে নেমে জ্যান্ত বড় মাছগুলো ধরা। মাছ ধরা শেষ হলে তবেই আমি তোর খাতা পরিষ্কার করব। মাতব্বর সাহেব দয়া করুন, পৌষের এই কনকনে ঠান্ডায় পুকুরে নামলে আমি নির্ঘাত নিউমোনিয়ায় পড়ব। আমার এমনিতেই বুকের অসুখ। এখন জলে নামলে কাল আমি বিছানা থেকে উঠতে পারবো না। দয়া করে আমার পাওনাটা বুঝিয়ে দিন। শোন রহমত, আমার কথা একদম সোজা। তুই যদি পুকুরের মাছগুলো ধরতিস, তাহলেই আমি তোকে পূর্ণ মাইনে দিতাম। এখন কাজ না করলে এক আনা পয়সাও পাবি না। যাবি আর আসবি সিদ্ধান্ত তোর। মাতব্বর সাহেব এমন নিষ্ঠুর হবেন না। আমার মেয়েটা পথ চেয়ে বসে আছে। কখন আমি মাছ আর সবজি নিয়ে ফিরব? আপনি দয়া না করলে আমি কি নিয়ে ঘরে ফিরব? আমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমি অত আবেগ বুঝি না। পরিশ্রম ছাড়া করিম মাতব্বরের সিন্দুক থেকে টাকা বের হয় না। কাজ করবি তো টাকা পাবি, এটাই শেষ কথা। ঠিক আছে মাতব্বর সাহেব, পেটের দায় আর মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি পুকুরেই নামছি। তবে কথা দিন, মাছ ধরা শেষ হওয়া মাত্রই আপনি আমার টাকা বুঝিয়ে দেবেন। যা যা, তাড়াতাড়ি কাজ শুরু কর।
মাছ ধরা শেষ করলেই টাকা পেয়ে যাবি। মাতব্বর সাহেব, শরীরটা তো জমে পাথর হয়ে গেছে। এই দেখুন, সব মাছ ধরে ঝুড়িতে সাজিয়ে রেখেছি। এখন আমার পাওনাটা দিন। ও আচ্ছা, মাছ ধরা তো শেষ হলো। তা সব কাজ মিলিয়ে তোর কত টাকা পাওনা হয়েছিল রে? মাতব্বর সাহেব, আপনি তো সব জানেন। গত মাসের পুরো বেতন 200 টাকা, আর আজকের উপরই কাজের টাকা। তা মাতব্বর সাহেব, আপনার কাছে একটা অনুরোধ ছিল। বল, আবার কি আবদার করবি? পুকুরে জাল টানার সময় একটা বড় রুই মাছ উঠেছিল। মাছটার ওজন বেশ ভালো। আপনি যদি দয়া করে সেই মাছটা আমাকে বেতন থেকে কেটে রেখে দিয়ে দিতেন, তবে আমার মেয়েটার শখ মিটত। ও কতদিন ধরে বড় মাছ খেতে চাইছে। শালা ভিখারির বাচ্চা রহমত, তুই করিস খেটে খাওয়া কামলাগিরি, আর তোর শখ হলো আমার পুকুরের সেরা মাছ খাওয়ার। তোর মতো মানুষের কি আমার মাছ কেনার ক্ষমতা আছে রে? আয়নায় নিজেকে দেখেছিস কখনো? মাতব্বর সাহেব, আমি তো মাছটা বিনামূল্যে চাইনি। আমার পরিশ্রমের টাকা থেকেই দাম কাটতে বলেছি। আপনার কাছে হাত পেতেছি বলে কেন এভাবে আমার জাত তুলে অপমান করছেন? আমি তো মানুষ, আমারও তো আত্মসম্মান আছে। সম্মান? কামলাদের আবার কিসের সম্মান? ঠিক আছে, তোর কাজ অত ভালো হয়নি। এই নে 100 টাকা। এটাই তোর এ মাসের চূড়ান্ত বেতন, আর 1 পয়সাও বেশি পাবি না। এ কি বলছেন মাতব্বর সাহেব? 200 টাকার জায়গায় 100 টাকা? আমি শীতে জলে ভিজে মাছ ধরলাম, আর আপনি আমার সাথে এমন বেইমানি করছেন? এটা তো জুলুম। বেশি কথা বললে এই 100 টাকাও কেড়ে নেব। যা এখান থেকে, খবরদার আর আমার ত্রিসীমানায় আসবি না। ঠিক আছে মাতব্বর সাহেব, আল্লাহ ওপর থেকে সব দেখছেন। আপনার এই অন্যায়ের বিচার হবেই। আমি আজই আপনার কাজ ছেড়ে দিলাম। আপনার ওই রক্তচোষা টাকা আর আমার চাই না। আরে রহমত ভাই, মুখখানা এমন অন্ধকার করে আছো কেন? মাতব্বর কি আবার ঝাড়ি দিল নাকি? নারে শুকুর আলী, মাতব্বরের কাজ ছেড়ে দিলাম। মানুষ নয়, ওটা একটা কসাই। তা তোর দোকানে কি মাছ আছে? দেখাতো। আমার মেয়েটা একটা বড় মাছের জন্য কান্নাকাটি করছে। ঠিক কাজ করেছো ভাই। তা এই রুই মাছটা দেখ, ভেতরে প্রচুর ডিম আছে, আর একদম তাজা। এই মাছটা নিয়ে যাও, বাড়ির সবাই খুব তৃপ্তি করে খেতে পারবে। মাছটার দাম কত হবে শুকুর? আমার পকেটে বেশি টাকা নেই। বাজারের দর তো অনেক, তবে তোমার জন্য 50 টাকার বদলে 45 টাকা রাখলাম। ডিমের বড়া করে খেলে রহমত ভাই মুখে লেগে থাকবে। জরিনা, আমি এসেছি। কুসুম মাকই, এই দেখ, তোদের জন্য বড় মাছ এনেছি। যদিও মাতব্বর আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি তোর আর কুসুমের মনের ইচ্ছাটা অপূর্ণ রাখতে পারিনি। থাক রহমতের বাপ, যে যা করেছে তার ফল সে পাবে। তুমি হাত মুখ ধুয়ে এসো। মাছের পেটে অনেক ডিম ছিল। আমি কুসুমের জন্য সুন্দর করে ডিমের বড়া আর মাছের ঝোল রেঁধেছি। আজ আমরা সবাই মিলে শান্তিতে খাব। ও মা, ডিমের বড়াগুলো কি মচমচে হয়েছে? বাবা, তুমি সেরা বাবা। আমি আর বড় মাছের জন্য বায়না করব না। এই ডিমের বড়াই আমার সব শখ মিটিয়ে দিয়েছে। গিন্নি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মাতব্বরের কাজ তো নেই,
তুমি তো চমৎকার ডিমের বড়া বানাও। আমরা যদি বাজারে ছোট একটা দোকান দিয়ে এই মাছের ডিমের বড়া বিক্রি শুরু করি তবে কেমন হয়? আমাদের তো কিছু একটা করে বাঁচতে হবে। বুদ্ধিটা তো খুব ভালো। তোমার হাতে মাছ ধরার কৌশল আছে, আর আমার হাতে আছে রান্নার স্বাদ। দুয়ে মিলে আমরা ঠিকই দাঁড়িয়ে যাব। কাল থেকেই তবে শুরু করা যাক। ভাই, আপনাদের দোকানের এই মাছের ডিমের বড়ার ঘ্রাণ অনেক দূর থেকে নাকে আসছিল। এক প্লেট দিন তো দেখি। অবশ্যই সাহেব, এই নিন গরম গরম মচমচে বড়া, গ্রাম্য মশলায় তৈরি। খেয়ে দেখুন। অতুলনীয়। আমি সারা দেশ ঘুরে বেড়াই, কিন্তু এমন স্বাদ আর কোথাও পাইনি। এর দাম কত? মাত্র 5 টাকা করে নিচ্ছি সাহেব। গরিব গ্রাম, এর বেশি দাম বললে কেউ কিনবে না। মাত্র 5 টাকা? ভাই, তোমরা যদি এই স্বাদ নিয়ে আমার বাবার শহরের রেস্তোরাঁয় কাজ করো তবে দিনে 1000 টাকা কামাই করতে পারবে। এমন প্রতিভাকে গ্রামে ফেলে রাখা ঠিক হবে না। তোমরা কি যাবে আমার সাথে? আমি তোমাদের সব ব্যবস্থা করে দেব। আমরা তো কখনো শহর দেখিনি সাহেব, কিন্তু আপনি যখন বলছেন আমরা রাজি। সততার সাথে কাজ করে বড় হতে চাই। মাতব্বরের লাঞ্ছনা আর সইতে হবে না। গিন্নি, আমার কি হলো বলো তো? গত কয়েকদিন ধরে ব্যবসায় কেবল লস আর লস। পুকুরের মাছ সব মরে যাচ্ছে, ধানের গোলায় পোকা লেগেছে। আমি কি শেষ হয়ে যাব? আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম। রহমতের মতো সৎ মানুষকে ঠকিয়ে তুমি কখনো সুখী হতে পারবে না। গরিবের চোখের জল খুব ভয়ঙ্কর। সে এখন শহরে গিয়ে মস্ত বড় ব্যবসায়ী হয়েছে, আর তুমি আজ ভিখারির পথে। আমি ভুল করেছি গিন্নি। আমি রহমতের পায়ে ধরে ক্ষমা চাইব। ওর দোয়া ছাড়া আমার উন্নতি হবে না। আমাকে ওর কাছে নিয়ে চলো। মাতব্বর সাহেব, আপনি আমাদের পাওনা মেরে অনেক বড়লোক হতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ আজ আমাদের ওপর সহায় হয়েছেন। আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনার ওই শোষণের চাকরিতে আমরা আর ফিরব না। এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়। হ্যাঁ মাতব্বর সাহেব, মনে রাখবেন সময় সবসময় পাল্টায়। আজ যে রাজা, কাল সে ফকির হতে পারে। আপনি আপনার কৃতকর্মের ফল ভোগ করুন। আমরা চললাম আমাদের নতুন স্বপ্নের পথে।